I did not dream of 34,000 runs. I did not dream of 100 centuries either. I did not dream of the first ODI double 100. I did not dream of awards, standing ovations, or of becoming a nation's hero. I had only one dream. Sachin Tendulkar, what a player! What a wonderful player! मेरे बाबा हमेशा मुझसे कहते थे कि तुमने जिंदगी में क्रिकेट को चुना है, ये एक बात है, लेकिन आखिर तक जो बात तुम्हारे साथ रहेगी वो ये होगी। ওকে, আজকের প্যাকআপ শুরু করার পালা। এবং আজকের প্যাকআপ আমার কাছে খুব স্পেশাল, কারণ ছোটোবেলা থেকে আমার অন্যতম ইন্সপিরেশন, যে আমার অন্যতম আইডল যে সচিন রমেশ তেন্ডুলকার। সচিন সেলিব্রেটস 47th বার্থডে টুডে। ভাবা যায় ভাই, লোকটা 47 বছর বয়স হয়ে গেল। কতদিন হলো লোকটার খেলা দেখি না, লোকটা খেলা ছেড়ে দিয়েছে কত বছর হলো। বাট আমি আমার নিজের একটা খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করি। আজকে একটা ছবি পোস্ট করেছি ইনস্টাগ্রামে, ইনফ্যাক্ট আমার পেজেও পোস্ট করেছিলাম সকালে, যে সচিনের একটা ছবি, তার পাশে লেখা চেজ ইউর ড্রিমস বিকজ দে ডু কাম ট্রু, ওপরে আমার নাম লেখা, নিচে সচিনের একটা ভার্চুয়াল অটোগ্রাফ। অনেকের মনে আছে, কিংবা মনে না থাকলেও মনে করিয়ে দিই, সচিনের যখন 200th টেস্ট ম্যাচ ওয়াংখেড়েতে যেটা খেলে উনি রিটায়ার করলেন, তখন বিসিসিআই এরকম একটা জিনিসের ব্যবস্থা করেছিল, যেখানে থ্যাংক ইউ সচিন হ্যাশট্যাগ দিয়ে টুইট করলে, সচিনের সম্পর্কে কোনো পোস্ট বা কোনো ছবি টুইট করলে এরকম একটা করে পোস্টার গিফট পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকেই পোস্টারটা গিফট পাওয়া। অ্যান্ড আই স্টিল রিমেম্বার সচিনের 199th টেস্ট ম্যাচ, সেটা ছিল কলকাতা ইডেন গার্ডেন্সে। সেখানে তো রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সৌরভ ছিল। দেন 200 টেস্ট ম্যাচ এট ওয়াংখেড়ে, ভেরি ভেরি ইমোশনাল মুভমেন্ট ফর আ ম্যান। মুম্বাইতেই যার জন্ম, মুম্বাইকার বলে যিনি পরিচিত। সেই 200th টেস্ট ম্যাচ দেখার জন্য আমার মনে আছে, মানে আমার কলেজে সেদিন খুব ইম্পর্ট্যান্ট প্র্যাকটিক্যাল, মানে সচিন যেদিন ব্যাট করতে নামছে সেদিন কলেজে, আশুতোষ কলেজে খুব ইম্পর্ট্যান্ট বটানি প্র্যাকটিক্যাল। তো সেদিন আমি কলেজ যাইনি। হ্যাঁ, মানে ওই প্র্যাকটিক্যালটা না করলে অলমোস্ট ফাইনাল পরীক্ষায় বসতে দেবে কি দেবে না তাই নিয়ে একটা সংশয় দেখা দেন। ইটস ভেরি ক্রুশিয়াল প্র্যাকটিক্যাল, মানে এটা কাউকে আমি এনকারেজ করছি না এটা করতে, বাট দিস ইজ জাস্ট এ পার্সোনাল স্টোরি দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার। সচিনকে লাস্টবার ব্যাট করতে দেখবো বলে আমি যাইনি। আর সচিন যখন 74-এ আউট হয়েছিলেন লাস্ট টেস্ট ইনিংসে, 74-এ যখন সচিন স্লিপে ক্যাচ দিলেন, তখন না মানে আমার যে মনের মধ্যে কী হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। কারণ ছোটোবেলা থেকে দেখছি এই লোকটা মাঠে নামলে সবাই নিশ্চিন্ত, মানে কিছু কিছু লোক থাকে দেখবেন কিছু কিছু ফ্যামিলিতে, যার ওপর দায়িত্ব দিয়ে সবাই খুব নিশ্চিন্ত, বলে ঠিক আছে চিল সিন, যে আপনি এর ওপরে সমস্ত দায়িত্ব। তো সচিন মানে আমাদের ইন্ডিয়ানদের কাছে ভদ্রলোক সেরকমই একটা জায়গায়, মানে ওই লোকটাকে মাঠে ব্যাট হাতে দেখলে মনে হয় আর কোনো চাপ নেই, কাকা আল ইজ ওয়েল, সব চিল আছে, লোকটা আজে সামলে নেবে। ওই দিন পরে ওই ভরসার জায়গাটা চলে গেল, আশ্বাসের জায়গাটা চলে গেল। সো কোথাও একটা গিয়ে রিয়েলি দ্যাট ওই বলে না যে রিয়ালিটি হিটস হার্ড, মানে যখন মানে জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, মানে সো দ্য রিয়ালিটি রিয়েলি হিট হার্ড, যে এই লোকটাকে আর কোনোদিন ব্যাট হাতে 22 গজে বা মাঠে ক্যাচ নিতে বা লোকজনকে উত্তেজিত করতে দেখতে পাবো না। বাট আমরা যদি একটু ব্যাক ট্র্যাক করি, যদি একটু সচিনের লাইফে পিছিয়ে যাই, তাহলে দেখবো যে সচিন আগাগোড়া ইজ ভেরি ব্লেসড। ওয়াই ইজ ভেরি ব্লেসড? একটা অসম্ভব ডেডিকেশন, হার্ড ওয়ার্ক, ডিটারমিনেশন, এগুলো তো রয়েছেই। তার সঙ্গে সচিনকে ছোটোবেলা থেকেই লোকজন খুব ঘিরে ঘিরে রেখেছে। খুব অল্প বয়স থেকেই সচিন মুম্বাই টিমে চান্স পায়, রঞ্জি টিমে মুম্বাইতে খেলার জন্য। তো সেখানকার সবাই, মানে সচিন সর্বকনিষ্ঠ, এবং সেখানকার সবাই সচিনের থেকে শুধু লম্বায় চওড়াও নয়, বয়সেও বেশ অনেক বছরই বড়। তো বিভিন্ন জায়গায় রঞ্জি টিমের খেলতে যেতে হয়, মুম্বাই বিভিন্ন জায়গায় ট্যুর করতে যায়, খেলতে যায় রঞ্জি ম্যাচ। এবং সেখানে যেদিন খেলা থাকে না বা 2-3 দিন আগে টিম আসে প্র্যাকটিস করে, সেদিন রাতটায় সিনিয়র ক্রিকেটাররা সবাই মিলে নাইট ক্লাবে যায় বা কোনো পার্টিতে যায়। এবং সচিন তখন খুব ছোট। সচিন বলছে, সচিন দেখছে সব ক্রিকেটাররা বাইরে যাচ্ছে, ও জেদ ধরে যে আমিও বাইরে যাবো। বলছে না না তুমি খেয়ে শুয়ে পড়ো। সচিন বলছি খেয়ে শুয়ে পড়ো মানে তোমরা সবাই বাইরে যাচ্ছ? বলছে না না আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে, তুমি খেয়ে শুয়ে পড়ো। তখন সচিন বলছে কি আমিও মন্দিরে যাবো পুজো দিতে। বলছে না না তুমি মন্দিরে পুজো দিতে, ওই সব মন্দিরে ছোটরা যায় না, তুমি খেয়ে শুয়ে পড়ো। তো এইরকম নানান মজার মজার ঘটনা রয়েছে। বাট আই থিঙ্ক সচিনের ক্যারিয়ার থেকে যেটা আমার পার্সোনাল টেক অ্যাওয়ে, এই ঘটনাটা অনেকেই জানেন, বাট আমার কাছে এটা সম্পূর্ণ একটা রূপকথার মতন আর কি।
তো সচিনের যখন 13 বছর বয়স, তখন মানে মোটামুটি 10-12 বয়স থেকেই সচিনের ক্রিকেট প্রতিভার পরিচয় পাওয়া গেছিলো পরিবারে। তো ওয়েন হি ওয়াজ 13, দাদা অজিত তখন সচিনকে একবার বলেন যে ডেকে বাবার সামনে দাঁড় করান। বাবা রমেশ তেন্ডুলকর মারাঠি সাহিত্যের অধ্যাপক, রীতিমতন ভালো অধ্যাপক, মারাঠি ভাষার মানে প্রচুর লেখালেখি করেন। মা রজনী তেন্ডুলকর LICর এজেন্ট। সুতরাং শিক্ষিত মধ্যবিত্ত পরিবার বলতে যা সচিনের পরিবার ঠিক তাই। তো অজিত তেন্ডুলকর রমেশ তেন্ডুলকরের সামনে এনে সচিনকে দাঁড় করান এবং জিজ্ঞেস করেন যে দেখ, তোর কোচ বলছেন যে তুই যদি ক্রিকেটটাকে পাকাপাকি পেশা হিসেবে বেছে নিতে চাস তাহলে তোর স্কুল চেঞ্জ করতে হবে। কোচ মানে রমাকান্ত আচরেকর, সেটাও পরে বলছি, সেটারও একটা ঘটনা রয়েছে। বলছে তোর কোচ বলছেন যে তুই যদি পাকাপাকিভাবে ক্রিকেট খেলতে চাস তোর স্কুল চেঞ্জ করতে হবে। তো তুই কি করবি? কারণ দেখ, তুই যদি এখন থেকেই ডিসাইড কর, তখন সচিন ইজ অনলি 13, রিমেম্বার ইজ এ টিনেজার। বলছে তুই যদি এখন থেকেই ডিসাইড করিস যে তুই মন দিয়ে ক্রিকেটটাই খেলবি, এটাই তোর ধ্যান জ্ঞান হবে, আমরা তোর স্কুল চেঞ্জ করতে রাজি আছি। তোর যদি সেটা মনে না হয়, তুই যদি এখনও দ্বিধায় থাকিস, দোটানায় থাকিস, তোর যদি মনে হয় তুই পড়াশোনা করবি, তাহলেও আমরা তোর সাথে আছি, তাহলে তোর স্কুল চেঞ্জ করা হবে না। বাট একটা জিনিস মাথায় রাখিস, তোর দাদা সচিনকে বলছেন যে তোর যদি স্কুল চেঞ্জ করা হয় তাহলে কিন্তু দাদারে তোর মাসিদের সঙ্গে তোর থাকতে হবে, কারণ তোর স্কুল থেকে আমাদের বাড়ি অনেকটা দূর। তুই সারাদিন খেলে স্কুলের ক্লাস করে রাত্রিবেলা এতটা গিয়ে আবার পরের দিন যেতে পারবি না, এতে তোর ক্রিকেট ক্যারিয়ার এবং স্কুল লাইফ দুটোই হ্যাম্পার্ড হবে। সো ডু রিমেম্বার যে তুই যদি স্কুল চেঞ্জ করিস তাহলে কিন্তু তোর মাসির বাড়িতে পার্মানেন্টলি তোকে আশ্রয় নিতে হবে। দাদারে ওইটুকুন একটা ছেলে, 13 বছর বয়স, জীবনের এত বড় সিদ্ধান্ত যেটা ওর জীবন ডিফাইন করবে ফর দ্য নেক্সট 25-30 ইয়ার্স, ছেলেটা চোখের পলক না ফেলে বললো ঠিক আছে স্কুল চেঞ্জ করবো, ক্রিকেটটাই খেলবো। টু থিঙ্ক অফ দ্য ফ্যাক্ট যে অধিকাংশ পরিবারই যেটা করবে নিজেরা ডিসিশন নেবে, কারণ সত্যি তো 13 বছর বয়সে একটা ছেলে বুঝতে পারে না তার চকলেট খাওয়া উচিত না চানাচুর খাওয়া উচিত, সে কীভাবে নিজের জীবনের এত বড় ডিসিশন নেবে। বাট দাদা অজিত তেন্ডুলকর এবং বাবা রমেশ তেন্ডুলকর ছেলেকে আর একবারও জিজ্ঞেস করেননি তুই শিওর তো, তুই সত্যি যেতে চাস তো, আর কোনো পিড়াপিড়ি করেননি, জিজ্ঞেস করেননি, তারা সকলে মেনে নিলেন। 13 বছর বয়সে সচিন তার জীবনের কঠিনতম সিদ্ধান্তটা নিয়ে ফেললেন। তারপরে শুরু হলো সচিনের সাধনা। রমাকান্ত আচরেকর তাকে সকালে একটা ম্যাচ খেলতে নিয়ে যান। সকালে সচিন স্কুলে যায়, স্কুলে গিয়ে ক্লাস করে, তারপর কোচ রমাকান্ত আচরেকর স্যার তাকে একটা ম্যাচ খেলতে নিয়ে যান। সচিন যদি ম্যাচটায় টিকে গেল, প্রচুর রান করলো, ভালো, ওয়েল অ্যান্ড গুড। সচিন যদি ম্যাচটা তাড়াতাড়ি আউট হয়ে যায়, রমাকান্ত আচরেকর তার স্কুটারের পেছনে সচিনকে বসিয়ে নিয়ে চলে যেতেন আরেকটা মাঠে, সেখানে সচিন খেলতে শুরু করবে দিনের তার সেকেন্ড ম্যাচ। এই চলতে লাগলো অনেক দিন। এবং সচিনের যদি আপনি অটোবায়োগ্রাফি পড়েন যে সচিন আ বিলিয়ন ড্রিমস, ইফ ইউ রিড মানে মানে সচিনের বিষয়ে যে ছবিটা হয়েছে প্লাস সচিনের অটোবায়োগ্রাফিও যদি আপনি পড়েন বড়িয়া মজুমদারের সঙ্গে যেটা লেখা, সেখানে দেখবেন যে সচিন বলছে যে দোজ ওয়ার দ্য টাফেস্ট ইয়ার্স অফ মাই লাইফ। কারণ রাত্রিবেলা সচিন মাসির বাড়ি আসছেন মানে ঘুমে ঢুলে পড়ছেন, মানে একটা ছেলে ভোরবেলা উঠে স্কুলে গেছে, তারপর সারাদিন এবং লিটারেলি সারাদিন ক্রিকেট খেলেছে। সে ভোরবেলা 6টায় বাড়ি থেকে বেরোয়, রাত্রিবেলা 10টায় বাড়ি ঢোকে, স্কুল করে 2টো ম্যাচ খেলে। তো সে মানে মাসি তাকে পরম স্নেহে খাইয়ে দিচ্ছেন, সে ঘুমিয়ে পড়ছে। সে স্কুলের পড়া তৈরি করবে কী করে, সে তো খেতে খেতেই ঘুমিয়ে পড়ছে। এরকম চললো বেশ কয়েকদিন। এবার আরেকটু যদি পিছিয়ে যাই, যে রমাকান্ত আচরেকরের সঙ্গে দ্য ফার্স্ট ডে অফ সচিন তেন্ডুলকর, সেটা কীভাবে হয়েছিল? রমাকান্ত আচরেকর সচিনকে কিন্তু তার ক্যাম্পে নিতে চাননি। দাদা অজিত তেন্ডুলকর ভাইয়ের মধ্যে প্রথমেই প্রতিভা লক্ষ্য করেন এবং তখনকার দিনই খুব নামী কোচ রমাকান্ত আচরেকর তার কাছে নিয়ে যান। তো রমাকান্ত আচরেকর প্রথম দিন দেখে সচিনকে তার মনে খুব একটা ভক্তি শ্রদ্ধা জাগেনি, মানে একটা শিরিঙ্গে চেহারার বালক আর কি, প্যাকাটির মতো চেহারা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বেঁটে, তো কী করবে আর। তো রমাকান্ত আচরেকর বলেছিলেন যে ঠিক আছে তুমি দাও, ও খেলুক বাকিদের সঙ্গে। তো প্রথম দিন সচিন ব্যাট করার সুযোগই পাননি, প্রথম দিন শুধু ক্যাচ প্র্যাকটিস পেয়েছিলেন এবং সেখানে 2-3টে ক্যাচ তিনি ড্রপ করেন। রমাকান্ত আচরেকর ওয়াজ ফিউরিয়াস এবং রমাকান্ত আচরেকর অজিতকে বলেন দেখো তোমার ভাই আর একটু ম্যাচিওর হলে, ওর ক্রিকেট বুঝতে শেখার আর একটু বয়স হলে তারপর আমার কাছে নিয়ে এসো, এখনও নিতান্তই বালক। তো সচিন বাড়ি গিয়ে খুব জেদ করে, খুব কান্নাকাটি করে। অজিত তেন্ডুলকর নিরুপায় হয়ে পরের দিন আরেকবার রমাকান্ত আচরেকরের কাছে ছোটো ভাইকে নিয়ে আসেন এবং বলেন যে স্যার আপনি ওকে একবার নেটে ব্যাট করার সুযোগ দিন, একবার নেটে ব্যাট করার সুযোগ দিন স্যার। তো রমাকান্ত আচরেকর ভীষণ বিরক্ত হন। ফাইনালি অজিত এত পিড়াপিড়ি করছেন দেখে আচরেকর এগ্রিড অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। সচিন নেটে খুব একটা বেশি বল খেলেছিলেন তা নয়, তার 2টো শট খেলা দেখে রমাকান্ত আচরেকর সচিনকে তার ক্লাসে ভর্তি করে নেন
অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। তারপর আমরা সবাই জানি দ্য লেজেন্ডারি রমাকান্ত আচরেকর এবং তার একনিষ্ঠ ভক্ত, মানে ওই দ্রোণাচার্য আর একলব্য আর কি। বাট ইন্টারেস্টিংলি রমাকান্ত আচরেকর কোনো দিন সামনে সচিনের প্রশংসা করেননি। আপনাদের যদি সচিনের 200th টেস্ট ম্যাচের রিটায়ারমেন্ট স্পিচ মনে থাকে, সেখানে সচিন মাইক্রোফোন হাতে হি সেড যে স্যার আমাকে সারা জীবনে কোনো দিন আজ অব্দি বলেননি ওয়েল প্লেড, মেবি টুডে when he looks back at my career he will say well played Sachin। তো এইরকম একজন গুরুর কাছে মানে এখন শুনলে সত্যি কীরকম সারিয়াল গল্প মনে হয়। 13 বছর বয়সে একটা ছেলে নিজের জীবনের কঠিনতম সিদ্ধান্ত নিল, পরিবারের সবাই তাকে সমর্থন করলো, যে কোচের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে যাবে সেই কোচ প্রথম দিন তাকে নিতে অস্বীকার করলেন। নাও মানে দিস রিয়েলি সিম ভেরি গুড স্টোরিজ আর কি। মানে এভাবেই তো মানে একটা নায়ক তৈরি হয়, রূপকথার নায়ক তো এভাবেই তৈরি হয়। সচিনকে অনেকেই রূপকথার নায়ক হিসেবে দেখেন, কিন্তু সচিনও রক্তমাংসের মানুষ, তারও কিন্তু যন্ত্রণা হয়, ব্যথা বেদনা হয়, দুঃখ হয়। কিভাবে হয়? টেনিস এলবো ইনজুরি সবাই জানে। সচিনের জীবনের যদি ওই প্রথম দিকের ফেজটা, মানে সকালবেলা উঠে স্কুল করছেন, পরপর দুটো ম্যাচ খেতে খেতে ঘুমিয়ে পড়ছেন, সেই দিকটা যদি সবচেয়ে কঠিনতম ফেজ হয়, তাহলে টেনিস এলবো ইনজুরি ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ফেজ অফ হিজ লাইফ। কঠিনতম কিনা জানি না, বাট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ফেজ অফ হিজ লাইফ। এমন একটা মানে ইনজুরির মুখোমুখি সচিন হন, তিনি নিজেই জানেন না তার ক্রিকেট ক্যারিয়ার এখানে শেষ কিনা, তিনি আর কতদিন ভারতের হয়ে মাঠে নামতে পারবেন তিনি জানেন না। টেনিস এলবো ইনজুরির চোটে অসহ্য ব্যথা, বাঁ হাত তুলতে পারছেন না একটা লোক। মানে সচিনের তো অনেকেই বলেন যে সচিন ব্যাকরণগতভাবে সচিনের অনেক খুঁত রয়েছে, কিন্তু সচিন 2-3টে জিনিসে বেরিয়ে যান। 1 টাইমিং, 2 হ্যান্ড আই কোঅর্ডিনেশন, 3 অসম্ভব বটম হ্যান্ডের জোর। এইটা আপনি দেখবেন এখন আধুনিক ক্রিকেটে এটার খুব চল হয়েছে। MS ধোনি প্রচণ্ড বটম হ্যান্ডের জোর, মানে হেলিকপ্টার শট যেটা মানেন সেখানে প্রচণ্ড বটম হ্যান্ডের কেরামতি আছে। বিরাট কোহলি রিস্ট দিয়ে যখন মিডনের দিকে শট খেলেন দেখবেন কোহলির অসম্ভব বটম হ্যান্ডের জোর। তো সচিনেরও এটা প্রচণ্ড ছিল, বলতে গেলে সচিনই কিন্তু এটার প্রবর্তক, মানে বটম হ্যান্ড দিয়েও যে প্রচণ্ড শক্তিশালী শটস খেলা যায়। তো টেনিস এলবো ইনজুরির সময় সচিন বাঁ হাত তুলতে পারছেন না, অপারেশন হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া ঘরের মাটিতে আসবে টেস্ট সিরিজ খেলতে। আই থিঙ্ক দ্যাট ইজ ইন, ইফ আই এম নট মিস্টেকেন, দ্যাট ইজ ইন দ্য ইয়ার 2005-06। বাই দ্য ওয়ে, সচিনের ফেভারিট ইনিংসের কথা যদি আপনি কমেন্ট সেকশনে লিখতে চান, হোয়াট ইজ ইউর ফেভারিট সচিন ইনিংস, প্লিজ ডু রাইট। অ্যান্ড হোয়াট ইজ ইউর ফেভারিট সচিন মোমেন্ট, প্লিজ ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন, বলে দিই। তো টেনিস এলবো ইনজুরি অপারেশন হয়েছে, সচিন রোগ যন্ত্রণায় কাহিল, শয্যাশায়ী দীর্ঘদিন ধরে। এমন সময় খবর পেলেন ভারতের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে আসছে। সচিনের পোকা নড়ল মাথায়, সব জিনিয়াসদেরই মাথার পোকা নড়ে। সচিনের মাথার পোকা নড়ল, তিনি ওই সিরিজটা যে কোনো উপায়ে খেলতে চান, যেভাবে হোক খেলতে চান সিরিজটা, তিনি ওই সিরিজের সুযোগ হাতছাড়া করতে রাজি নন। সচিনের যিনি অপারেশন করেছিলেন সেই ডাক্তারকে লন্ডনে ফোন করা হলো, তিনি বললেন প্রশ্নই উঠছে না। সচিনের এখন কমপ্লিট বেড রেস্ট, ও বুঝতে পারছে না ও যদি এখন জেদ করে খেলতে যায় ও সারা জীবনের মতো আর ব্যাট ধরার মতন অবস্থায় নাও থাকতে পারে। প্রশ্নই ওঠে না, এখন টোটাল বেড রেস্ট ফর সচিন। সচিনের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান তাকে ডাকা হলো, তিনি এসে সচিনের অবস্থা ভালো করে পরীক্ষা করলেন, বলেন তুমি কি পাগল, তোমার হাত এখনো হিল করেনি, অবস্থা নিয়ে তুমি খেলতে যাবে অস্ট্রেলিয়ার সঙ্গে, আর ইউ ম্যাড হোয়াট? সচিন বলেন আপনি যদি আপনার বিয়েটা মিস করেন কেমন লাগবে? বলছে আমার কাছে অস্ট্রেলিয়া সিরিজটা সেরকম, আমি আমার বিয়ে মিস করতে পারবো না। আপনি আপনার বিয়ে মিস করলে আপনার কেমন লাগবে? ফর মি দ্য অস্ট্রেলিয়া সিরিজ ইজ লাইক দ্যাট, আমি মিস করতে পারবো না। কারণ ডাক্তার দেখেন তো এটা মহা মুশকিল, একে থামানো যাচ্ছে না। আমার ডাক্তার রেগে গিয়ে বলছেন তোমার যা ইচ্ছে, তুমি তো এমনিও কারো কথা শুনবে না, তোমার যা ইচ্ছা হয় তুমি করো। সচিন তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য হাতে ড্রিল করাতে শুরু করলেন। ইয়েস, সচিন স্টার্টেড ড্রিলিং হিজ ওন হ্যান্ড। অবভিয়াসলি ডাক্তার এসে করেছেন, সচিন নিজে করেন, এটা শুনে উত্তেজিত হবেন না। তাড়াতাড়ি সুস্থ হয়ে একটা সিরিজ খেলার জন্য, দেশকে একটা সিরিজে রিপ্রেজেন্ট করার জন্য আ পার্সন স্টার্টস টু ড্রিল হিজ লেফট হ্যান্ড। যখন সচিনের হাতে এই ড্রিলিং হচ্ছে, সচিন তার স্ত্রী অঞ্জলিকে মোবাইলটা দিয়ে বলেছিলেন তুমি এটার ভিডিও করে রাখো, কারণ আমাকে এত যন্ত্রণায় তুমি বোধহয় পৃথিবীতে আর কোনোদিন দেখবে না। মেক আ ভিডিও অফ দিস, আমাকে এত যন্ত্রণায় আমি বেড ফেলে বলতে পারি তুমি আর সারা জীবনে আমায় দেখবে না। সো এখন ভাবলে কীরকম একটা লাগে আর কি, একটা লোক নিজের হাতে ড্রিল করাচ্ছে একটা সিরিজে দেশের হয়ে খেলবে বলে। ড্রিল হলো সচিনের হাতে, সচিন 2005 অস্ট্রেলিয়া সিরিজে সচিন খেললেন, ভারতকে রিপ্রেজেন্ট করলেন, অবভিয়াসলি প্রচুর রান করলেন। যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে সম্ভবত আই এম নট শিওর, দিস ইজ প্রবাবলি মুম্বাই or চেন্নাই, আমার এক্স্যাক্টলি ভেনিউটা মনে নেই। সচিন ব্যাট করছেন, ব্যাট করতে করতে হঠাৎ দেখলেন বাঁ হাত তুলতে পারছেন না। আবার জিনিসটা ভেবে দেখুন, সচিন ভারতের হয়ে ম্যাচ খেলছেন, অস্ট্রেলিয়ার ওই রকম বোলিং,
খেলতে খেলতে মাঝপথে টেস্ট ম্যাচ, ওয়ানডে বা টি20ও নয়, 300টা বল খেলার পর মুক্তি, টেস্ট ম্যাচ, তার মাঝখানে সচিন রিয়েলাইজেস সচিন বাঁ হাত তুলতে পারছেন না। দিস ইজ দ্য মিডল অফ এ লাইভ ম্যাচ। সচিন কি করবেন? খেলা ছেড়ে যেতেও পারছেন না। সচিন তেন্ডুলকর মাঠের মধ্যে পেন কিলার আনিয়ে দুটো পেন কিলার একসঙ্গে ব্যাটিং করাকালীন চিবিয়ে খেতে শুরু করলেন। দুটো পেন কিলার কেন একসঙ্গে চিবিয়ে খেতে শুরু করলেন? তার কারণ চিবিয়ে খেলে পেন কিলারের ফল অনেক তাড়াতাড়ি পাওয়া যায়, জলের সঙ্গে খেলে রক্তে মিশতে টাইম লাগে। সচিন তেন্ডুলকর লাইভ ম্যাচ চলাকালীন দুটো পেন কিলার চিবিয়ে খেয়ে নিলেন এবং 2 ঘন্টা অন্তর অন্তর দুটো দুটো করে পেন কিলার চিবিয়ে খেতে লাগলেন। তা না হলে এত যন্ত্রণা হচ্ছে বাঁ হাতে, তিনি ব্যাটিং কন্টিনিউ করতে পারবেন না। ইন অর্ডার টু কন্টিনিউ হিজ ব্যাটিং, সচিন স্টার্টেড টু চিউ 2 পেন কিলার্স অ্যাট এ টাইম। তো এরকম প্রচুর গল্প আছে সচিনকে নিয়ে। একটা ঘটনা আমি আগের লাইফটাই বলেছিলাম, যখন সচিনের সম্পর্কে আগের লাইফটা করি, সেখানে আমি বলেছিলাম যে সচিনের মানে আন্ডার প্যান্টে টিস্যু পেপার নিয়ে ব্যাট করার ঘটনা, সেটাও একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে হয়েছিল। তো সেসব প্রচুর গল্প আছে, প্রচুর ঘটনা আছে। এবার সচিন সৌরভকে নিয়ে মজার মজার কিছু ঘটনা বলবো। সবই আমার বড়িয়া মজুমদারের মুখে শোনা, সচিনের অন্তরঙ্গ বন্ধু, যিনি প্লেইং ইট মাই ওয়ে, সচিনের অটোবায়োগ্রাফি, যিনি কো রাইট করেছেন সচিনের সঙ্গে। বাট অনেক কথা হলো, লেটস টেক সাম কমেন্টস, দেখি লোকজন কি বলছেন। হোয়াট আ পার্সোনালিটি সচিন। 175 স্কোর করেছিল এগেন্স্ট অস্ট্রেলিয়া মেবি 2009-এ, আমার দেখা সেরা ইনিংস, প্রমিতা বলছেন। অ্যাবসলিউটলি। 2011 ফাইনাল, রিয়েলি 2011 ফাইনালে কিন্তু সচিনের খুব একটা কন্ট্রিবিউশন নেই। ফাইনালটা আমরা জিতেছিলাম গৌতম গম্ভীর আর MS ধোনির জন্য, এটা কিন্তু সচিনের খুব একটা কন্ট্রিবিউশন নেই। সচিন's favorite moment, 1999 ওয়ার্ল্ড কাপ ম্যাচ এগেন্স্ট কেনিয়া অ্যাট ব্রিস্টল। ইয়েস, বাবাকে হারানোর পর বিখ্যাত সেঞ্চুরি, সেটার কথাতেও আসবো। 200 versus South Africa, most favorite innings Gwalior. First cricketer to show that one can make 200 also even in one-day internationals. Very true. এটা লিখেছেন রৌনক চ্যাটার্জি, থ্যাংক ইউ সো মাচ। ড্রিলিং বলতে কি বোঝাচ্ছেন? অপারেশনাল প্রসেসে ড্রিলিং করে যেটা, সেটাই বোঝাচ্ছি। 98 ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, জিৎ চক্রবর্তী ওয়ার্ল্ড কাপ 2003 সেঞ্চুরিয়ান, কে ভুলতে পারে? শোয়েব আখতারকে আপার কাট করে মারা 6। আর ফেভারিট ইনিংস 200 নট আউট ভার্সেস সাউথ আফ্রিকা। ফেভারিট মুভমেন্ট 2011 ওয়ার্ল্ড কাপ উইনিং, আমাদের সবারই তাই। 2003 ওয়ার্ল্ড কাপ ভার্সেস পাকিস্তান, শোয়েবের বল, এই যে এক্ষুনি বললাম সেটা। ফেভারিট 100 ইজ 100 অ্যান্ড মুভমেন্ট ইজ অবভিয়াসলি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011। বেস্ট ইনিংস 1998 দুবাই, মরুঝড়ের ইনিংস। আমি এটাই ভাবছিলাম শারজায় মরুঝড়টা কেউ লিখছেন না কেন। মরুঝড়ের ইনিংস সচিনের, মানে বিখ্যাত ইনিংস আর কি। 98 এগেন্স্ট পাকিস্তান। টক অ্যাবাউট হিজ কন্ট্রোভার্সি অলসো। কন্ট্রোভার্সি সচিনকে নিয়ে কিন্তু অ্যাজ ইন কিছু নেই। সচিনকে নিয়ে একটা ঘটনা রয়েছে যেটা আমি আপনাদের শেয়ার করতে পারি, অ্যান্ড দ্যাট হ্যাজ লার্জলি টু ডু উইথ সৌরভ গাঙ্গুলি। তো সৌরভের সঙ্গে সচিনের তো খুব বন্ধুত্ব, মানে বোথ আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। খুব ইন্টারেস্টিংলি সৌরভের সঙ্গে সচিনের বন্ধুত্ব কখন গাঢ় হয় জানেন? ওয়েন দ্য গ্রেগ চ্যাপেল ইনসিডেন্ট হ্যাপেন্ড। তার আগে সচিন সৌরভ একসাথে ওপেন করেছেন, প্রচুর ভালো ভালো পার্টনারশিপস করেছেন, কিন্তু কোনোদিন না তাদের মধ্যে ওইরকম গাঢ় বন্ধুত্ব দানা বাঁধেনি। পোস্ট গ্রেগ চ্যাপেল ইনসিডেন্ট এবং গ্রেগ চ্যাপেলের পুরো ঘটনাটা চলাকালীন সচিন সৌরভের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। কীভাবে গাঢ় হয় তার একটা খুব ইন্টারেস্টিং গল্প রয়েছে। তো গ্রেগ চ্যাপেল প্রচুর স্বেচ্ছাচারিতা করেছিলেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর ভাবলেও এখন অবাক লাগে, সৌরভ গাঙ্গুলি তৎকালীন ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে গ্রেগ চ্যাপেলের নাম প্রস্তাব করেছিলেন। কেন প্রস্তাব করেছিলেন সেটাও বলি। এটা কি আপনি জানেন? 2003 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে গোহারান হেরে গেল। তারপর সাউথ আফ্রিকা থেকে সৌরভ গাঙ্গুলি অস্ট্রেলিয়া গিয়েছিলেন গ্রেগ চ্যাপেলের কাছে ব্যাটিং ট্রেনিং নিতে। ইউ নো দিস? তার কারণ সৌরভের কাছে তখন টিম ইন্ডিয়াকে আরও বড় লক্ষ্যে নিয়ে যাওয়াটাই হচ্ছে উদ্দেশ্য অ্যাজ ইন্ডিয়ান ক্যাপ্টেন, এবং তিনি বুঝলেন তাকে মেজর রেসপন্সিবিলিটি নিতে হবে। ক্যান ইউ বিলিভ দিস? 2003 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ইন্ডিয়া লুজেস টু অস্ট্রেলিয়া। গ্রেগ চ্যাপেল বলল ইন্ডিয়ান ব্যাটিংয়ের ফাস্ট বোলিং খেলার দুর্বলতা আছে। সৌরভ নিজে অস্ট্রেলিয়া উড়ে গেলেন গ্রেগ চ্যাপেলের কাছে ব্যাটিং টিপস নেবেন বলে, গ্রেগ চ্যাপেলের কাছে ব্যাটিং প্র্যাকটিস করবেন বলে। 2-3 সপ্তাহ তিনি অস্ট্রেলিয়ায় রইলেন, গ্রেগ চ্যাপেলের কাছে ব্যাটিং টিপস নিলেন। সেই সময় গ্রেগ চ্যাপেলের সঙ্গে তার যে সমস্ত ডিসকাশন হলো, সেই সব ডিসকাশনে সৌরভ বুঝতে পারলেন যে চ্যাপেলের এমন কিছু ট্যাকটিক্স বা এমন কিছু স্ট্র্যাটেজি রয়েছে যেটা কিন্তু ভারতীয় ক্রিকেটকে অনেক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তো একে ভারতের কোচ করে আনলে ভালো হয়। তো সৌরভ তৎকালীন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিলেন, জন রাইটের মেয়াদ শেষ হলো। তো জন রাইট, সৌরভ, রাহুল দ্রাবিড়, দ্য ট্রায়ো ফর্মড এ ভেরি গুড কম্বিনেশন ফর ইন্ডিয়ান ক্রিকেট ফর এ ভেরি লং টাইম। তো জন রাইটের টেনিওর শেষ হলো, সৌরভ চ্যাপেলের নাম প্রস্তাব করলেন, প্রস্তাব পাশ হলো, গ্রেগ চ্যাপেল এলেন ইন্ডিয়ান কোচ হয়ে। তারপর আপনারা সবাই জানেন কি হলো, তারপরের ঘটনা বিস্তারিতভাবে বলার দরকার নেই। ইমেল, BCCIর কাছে যাওয়া ইমেল লিক হয়ে গেল। সো আ লট অফ থিংস হ্যাপেন। এর মধ্যে হঠাৎ একদিন সৌরভ বাদ চলে গেছেন,
গ্রেগ চ্যাপেল সমানে সিনিয়র ক্রিকেটারদের শাসিয়ে চলেছেন, ফিটনেস ইমপ্রুভ করো, যে কোনো অর্ডারে খেলার জন্য তৈরি থাকো, তা না হলে কিন্তু তোমাদের। এর মধ্যে লক্ষ্মণকে গ্রেগ চ্যাপেল একদিন একটা খুব আপত্তিকর কথা বলেন, একটা টেস্ট ম্যাচ গ্রেগ চ্যাপেল হঠাৎ লক্ষ্মণকে এসে বলেন আজ তুমি ওপেন করবে, হঠাৎ করে টস হওয়ার পরে। তো লক্ষ্মণ আপত্তি জানিয়ে বলেন যে আমি কেন ওপেন করবো, আমি বরাবর মিডল অর্ডারে খেলে এসেছি, সো দ্য অর্ডার ইজ রাহুল, সচিন, সৌরভ, মি, সো আই এম অলওয়েজ দ্য নাম্বার 6, ওয়াই উইল আই ওপেন। গ্রেগ চ্যাপেল বললেন তুমি আমার এগেনস্টে আছো, তোমাকে ওপেন করতে হবে। লক্ষ্মণ বললেন আরে আমি কেন ওপেন করবো, ওপেন করার তো কোনো যৌক্তিকতা নেই, যেখানে প্রপার দুজন ওপেনার রয়েছে, দে আর রেডি, জাস্ট আমাকে কোচের ইচ্ছে বলে আমাকে কি ওপেন করতে হবে, এটা নিয়ে তো টিম মিটিংয়েও কোনো আলোচনা হয়নি, এটা নিয়ে টিম স্ট্র্যাটেজি মিটিংয়েও কোনো আলোচনা হয়নি, আমি এভাবে ওপেন করতে রাজি নই, আমি ওপেন করে অভ্যস্ত নই, আমি এভাবে ওপেন করতে রাজিও নই, এবং এটা হঠাৎ নেওয়া ডিসিশন, এমন নয় যে এমার্জেন্সির বেসিসে নেওয়া ডিসিশন, হঠাৎ করে এটা হঠকারিতার সিদ্ধান্ত, আমি মানছি না। গ্রেগ চ্যাপেল গোজ অন টু সে তুমি কি ওপেন করবে নাকি তোমাকে টিম থেকে বাদ দিয়ে দেবো, হি সেড দিস ইজ অন রেকর্ড, লক্ষ্মণ প্রচুর জায়গায় বলেছেন। গ্রেগ চ্যাপেল বলেন যে দেখো ইদার তুমি ওপেন করো বা আমি তোমাকে টিম থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো লক্ষ্মণের ভীষণ আপত্তিকর লাগে কথাটা, আর তখন গ্রেগ চ্যাপেলের এমনই প্রভাব, আর গ্রেগ চ্যাপেল এসে একটা খুব মোক্ষম জিনিস করেছিলেন, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়কে হাত করেছিলেন। তো দ্রাবিড় ক্যাপ্টেন, তিনি কোচ, এরকম একটা ফান্ডায় চলছিল, হাত করেছিলেন বলা ভুল। এবার দেখুন সবাই রক্তমাংসের মানুষ, আমরা রাহুল দ্রাবিড়কে ওয়াল বলে জানি, মানে সত্যি ভারতীয় ক্রিকেটের যদি সত্যিই কোনো নিঃস্বার্থ পুরুষ হয়ে থাকে, মানে পিতামহ ভীষ্ম হয়ে থাকে, দ্যাট ইজ রাহুল দ্রাবিড়, অ্যান্ড হি ইজ এ ট্রু জেন্টলম্যান অফ দ্য গেম। বাট দেন অ্যাগেন উনিও তো রক্ত অংশের মানুষ, ওনারও ইন্ডিয়ান ক্যাপ্টেনের তকমা পেতে ইচ্ছে করে, এরকম একটা দেশ যেখানে ক্রিকেটই মেন খেলা, তার সেই ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হতে কার না ইচ্ছে করে। তো দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ অল ফাইন, সো দ্রাবিড বিকামস দ্য ক্যাপ্টেন। বাট এটা নিয়ে মাঝে মাঝেই সিনিয়রদের সঙ্গে কিন্তু চ্যাপেলের এরকম মতবিরোধ লেগেই থাকতো। একদিন হঠাৎ করে সিনিয়র টিম, মানে ইন্ডিয়ান টিম প্র্যাকটিস করছে, হঠাৎ করে চ্যাপেল, সচিনরা দেখে অবাক হয়ে গেলেন, চ্যাপেল হঠাৎ করে চিৎকার করে প্রত্যেকটা প্লেয়ারকে নির্দেশ দিচ্ছেন, মাঠের এক কোনায় দাঁড়িয়ে মুখে একটা হুইসেল বাজিয়ে চিৎকার করে নির্দেশ দিচ্ছেন। তো সচিনরা একটু থতমত খেয়ে গেছেন যে কী ব্যাপার, একটা লোক ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে ভাবে চিৎকার করে হঠাৎ কথা বলছে কেন, 5 মিনিট আগেও তো ঠিক ছিল ওমা। তারা দেখে যে অস্ট্রেলিয়ায় গুরু গ্রেগ বলে একটা অস্ট্রেলিয়ান চ্যানেল গ্রেগ চ্যাপেল সম্পর্কে একটা ডকুমেন্টারি শ্যুট করছে, সেটা শ্যুট করার জন্য তারা প্র্যাকটিসের কিছু অংশ শ্যুট করতে এসেছে, ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্র্যাকটিসের, টপ সিক্রেট প্র্যাকটিসের কিছু ফুটেজ তারা শ্যুট করতে এসেছে, এবং ক্যামেরা দেখেই গ্রেগ চ্যাপেল হঠাৎ অ্যানিমেটেড হয়ে চিৎকার করে নির্দেশ দিচ্ছেন যাতে ডকুমেন্টারিতে সেসব পোর্শনসগুলো থাকে। মানে ভাবা যায় না, যেখানে ভারতীয় সাংবাদিক কি ভারতীয় ক্রিকেট টিমের প্র্যাকটিসে অন্য কেউ থাকবে না, এটাই তো, দিস ইজ দ্য রিচুয়াল, অনলি দ্য কোচ স্টেজ অ্যান্ড দ্য প্লেয়ার স্টে, সেখানে এই জিনিসটা হচ্ছে। এই ঘটনাটা আমার বড়িয়া মজুমদারের মুখে শোনা। তো দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়াজ ফিউরিয়াস, যারা প্র্যাকটিস করছে, বলতে হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং, মানে আমাদের একটা ঐতিহ্য আছে, একটা ট্রেডিশন আছে, কী হচ্ছে এগুলো। বাট এইগুলো নিয়ে চ্যাপেলের সঙ্গে নানা প্রকারের সংঘাত বাঁধে টিমের, অ্যান্ড কোয়াইট ওপেনলি চ্যাপেলকে বেশ কিছু সিনিয়র ক্রিকেটাররা অপছন্দ করা শুরু করেন। এরই মধ্যে চ্যাপেল একদিন দেখলেন যে রাহুল দ্রাবিড় যখন তার পক্ষে রয়েছেন, তখন আরেকজনকে মোটামুটি হাত করলে তিনি ইন্ডিয়ান ক্রিকেটে দীর্ঘমেয়াদী রাজত্ব করতে পারেন। তিনি হচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেটের নাম্বার 1 ম্যান, সচিন রমেশ তেন্ডুলকর। এটাও আবার বলছি সচিনের ইন্টারভিউ থেকে আমার শোনা। তো গ্রেগ চ্যাপেল একদিন রাতে সচিনের বাড়ি গেলেন, ব্যান্ড্রার বাড়িতে, সচিনের সঙ্গে মানে অ্যাসিফ আড্ডা মারতে এসছেন এইভাবে। তো সচিন খুব খাতির করে বসালেন, সচিন খুব অতিথি বৎসল লোক, ভীষণ সুন্দর আপ্যায়ন করতে পারেন মানুষজনকে, অতিথি দেবো ভাবা, সচিন এটা খুব মেনে চলেন, মানে মধ্যবিত্ত মারাঠি পরিবারে মানুষ বলেই তার এইসব জ্ঞান আরও প্রবল। তো গ্রেগ চ্যাপেলকে বসিয়েছেন, দুজনে গল্প গুজব করছেন, খাওয়া দাওয়া চলছে। হঠাৎ করে রাত্রিবেলা তখন 10টা কি 10:15, গ্রেগ চ্যাপেল হঠাৎ করে বললেন সচিন তুমি যদি আমার সঙ্গে হাত মেলাও, হি সেজ দিস, সচিন তুমি যদি আমার সঙ্গে হাত মেলাও তাহলে আমরা একসঙ্গে ভারতীয় ক্রিকেটকে শাসন করতে পারি। ইয়েস, গ্রেগ চ্যাপেল মুম্বাইতে সচিনের বাড়িতে বসে বলছেন সচিন তুমি যদি আমার সঙ্গে হাত মেলাও তাহলে আমরা একসঙ্গে ভারতীয় ক্রিকেটকে শাসন করতে পারি। সচিন শুনলেন, খুব শান্ত ঠান্ডা স্বভাবের মানুষ, কোনো রকম প্রতিক্রিয়া দেখালেন না, হাত জোর করে বললেন মিস্টার চ্যাপেল আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি সম্মানীয় অতিথি, আপনাকে আমি চলে যেতে বলতে পারি না, আপনার খাওয়া শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন, গুড নাইট, ভালো থাকবেন, বলে সচিন বেরিয়ে যান। সচিন প্রকৃতভাবেই ভীষণ বিরক্ত হয়েছিলেন চ্যাপেলের এই ব্যবহারে, এবং এটার থেকেই চ্যাপেলের কিছুটা লর্ড কার্জনের ওই নীতি আর কি, ডিভাইড অ্যান্ড রুল নীতি, যেটা দিয়ে বঙ্গভঙ্গের সূচনা হয়েছিল লর্ড কার্জনের পার্টিশন অ্যাক্ট দিয়ে, তো সেইটা কিছুটা কিন্তু ডিভাইড অ্যান্ড রুল পলিসি চ্যাপেলের প্রথম থেকেই ছিল, এবং সেটা খুব প্রকটভাবে বোঝা যায়। তো সচিন সৌরভের বন্ধুত্বটাও গাঢ় হয়
এই মানে ডিউরিং দিস গ্রেগ চ্যাপেল কন্ট্রোভার্সি পিরিয়ড অ্যান্ড পোস্ট দ্য গ্রেগ চ্যাপেল কন্ট্রোভার্সি পিরিয়ড, সেখানে একটা মজার ব্যাপার আছে। তো সচিন আর সেহবাগ একদিন ওয়াশরুমে নিজেদের কাজ করছেন, তো দেখলেন সৌরভ দরজা ঠেলে ঢুকছেন। সচিন ফিসফিস করে সেহবাগকে বললেন, আমি যা বলবো তুই হ্যাঁ বলে যাবি, দাদাকে একটু রাগাবো, দাদিকে একটু রাগাবো, আমি যা বলবো তুই হ্যাঁ বলে যাবি, হ্যাঁ সাই দিয়ে যাবি। সেহবাগ বলেছি ঠিক আছে পাজি। প্লাস সৌরভ ঢুকতেই সচিন চিৎকার করে শুনে আরে সেহবাগ, আমি কোম্পানির নামটা বলছি না, বিখ্যাত ব্যাট প্রস্তুতকারক সংস্থা, বলছেন আরে শুনেছিস এই ব্র্যান্ডের কোম্পানি আমাকে 10টা নতুন ঝাঁচকচকে ব্যাটস দিয়ে গেছে, ভাবতে পারছিস যে নতুন ব্র্যান্ডের ব্যাট, ওরা নতুন কোয়ালিটির ব্যাট তৈরি করেছে কাশ্মীরি উইলো, সেই ব্যাট আমায় যা দিয়ে গেছে না। তখন সেহবাগ বলছেন কি বলছো বাজি, আমাকে তো দিয়ে তোকে দিয়ে গেছে, কই চল 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 আমরা ব্যাট দেখাই হ্যান ত্যান করতে করতে দুজন ইচ্ছে করে সৌরভকে শুনিয়ে কথাগুলো বলতে বলতে ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে। ওই যে ব্যাট প্রস্তুতকারক সংস্থার নাম সচিন নিয়েছিলেন, তার জেনারেল ম্যানেজারের কাছ থেকে সচিনকে মাঝরাত্রিরে ফোন, এই আপনি কি বলেছেন, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন আমাদের উপর রেগে গেছে। বলছে সচিন হাসতে হাসতে বলছেন কী হয়েছে, বলছে আপনি ওকে বলেছেন আমরা নতুন কোয়ালিটির ব্যাচ বানিয়েছি কাশ্মীরি উইলো, সেগুলো আমরা আপনাকে সেহবাগকে দিয়েছি উপহার। এবার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ফোন করে বলছেন আরে আশ্চর্য কাণ্ড ভাই, তোমরা ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে উপহার না দিয়ে আমার বাকি প্লেয়ারদের উপহার দিয়ে দিলে, আপনি প্লিজ ওকে বুঝিয়ে বলুন, ওনাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে এসব। তো সচিন খুব হেসে টেসে বলেছিলেন যে দাদি কো ম্যানে উংলি কর দি, এটা বলেছিলেন। আর একটা খুব বড় ব্যাপার হয়েছিল, সৌরভ যখন প্রথম খেলা শুরু করেন ব্যাক ইন 1996, যখন প্রথম খেলা শুরু করেন তখন সৌরভ নিজেকে ইনডোরে বাল্যকালের ক্যাম্প থেকেই চিনতেন। বাট ওয়েন হি স্টার্টেড প্লেইং, সৌরভ একটা ম্যাচ খেলছেন, সচিন সেই ম্যাচে খেলছেন না, সৌরভ সেই ম্যাচে ব্যাট করছেন। লাঞ্চ অবধি তিনি আনবিটেন রয়েছেন, 50-60 অড ব্যাটিং। তো লাঞ্চে এসে সৌরভ দেখেন তার ব্যাটে কিছু একটা সমস্যা হয়েছে, হ্যাঁ তার ব্যাটটা টেপ করতে হবে। এবার সৌরভ বিং এ সিনিয়র, মানে তখন খুব নিউ ছিলেন, তো সৌরভ জানতেন না যে মানে ওনার একটু অসুবিধা হচ্ছিল ব্যাটটা টেপ করতে আর কি, প্লাস তখন লাঞ্চ করতে হবে। তো সচিন সেই ম্যাচে খেলছিলেন না, সচিন নিজে এগিয়ে এসে বলেন যে তুমি ছেড়ে দাও, আমি তোমার ব্যাট টেপ করে দিচ্ছি, তুমি লাঞ্চ করে নাও। সৌরভ ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন, তখন সচিন ইজ অলরেডি আ নেম, সৌরভ ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন, না না ছিছি একই কথা, আমি ব্যাট টেপ করে নিচ্ছি। আরে আমি তো খেলছি না ম্যাচটা, অত চাপ নিচ্ছ কেন, তুমি গিয়ে ধীরে সুস্থে লাঞ্চ করো, আমি তোমার ব্যাট টেপ করে দিচ্ছি। এই ব্যাট টেপ করা দিয়ে সচিন সৌরভের ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে সূত্রপাত, যে আমি তোমার ব্যাটটা টেপ করে দিচ্ছি, তুমি গিয়ে ধীরে সুস্থে লাঞ্চ করো। কোনো একজন সিনিয়র ক্রিকেটারের পক্ষে কোনো একটা তরুণকে, কোনো একটা নতুন প্লেয়ারকে এটা বলা অভাবনীয়, অকল্পনীয় যে তুমি গিয়ে লাঞ্চ করো, আমি তোমার ব্যাট টেপ, আর তৎকালীন ইন্ডিয়ান ক্রিকেটে তো আরোই। তো এইরকম প্রচুর ঘটনা আছে দুজনের, অ্যান্ড তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয় পোস্ট দ্য গ্রেগ চ্যাপেল কন্ট্রোভার্সি। এবং সৌরভের যে কামব্যাক ইনিংস জোহানেসবার্গে, যেটার সাউথ আফ্রিকার ফ্লাইটে সৌরভ উঠেছিলেন এইটা বলে তার পুরো ফ্যামিলিকে, আই মাইট ব্রেক এ লেগ, I might lose an eye, but I will come back from the series scoring runs. I might break a leg, I might lose an eye, but I will come back from the series scoring runs. সৌরভকে ওইভাবে খেলতে থেকে সাউথ আফ্রিকায় সচিন তাকে আলাদা ডেকে নিয়ে বলেন, দাদি তোর সঙ্গে আমি এত বছর খেলছি, এতগুলো ম্যাচ ওপেন করেছি, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট আই হ্যাভ সিন ইউ প্লে, দিস ইজ দ্য বেস্ট সৌরভ দ্যাট আই হ্যাভ সিন ইউ ব্যাট, আউটস্ট্যান্ডিং, আনবিলিভেবল। তো দুজনের সচিন সৌরভের তো বন্ধুত্বের ঘটনা প্রচুর রয়েছে, বাট আরেকটা কতক্ষণ লাইভ করছি আমরা, আমার মনে হয় প্রচুর সময় হয়ে গেল আর কি, লোকজনও কাজে যাবে। আই থিঙ্ক লেটস এন্ড টুডেজ লাইভ সেশন উইথ আ ভেরি স্মল ইনসিডেন্ট। তো সচিনকে নিয়ে কথার পিঠে কথা বাড়ে আর কি, সচিনকে নিয়ে তো গল্পের শেষ নেই, প্রচুর গল্প সচিনকে নিয়ে। অনেকেই বলেন যে সচিন যখন ম্যাচ ফিক্সিং বা ইত্যাদি কাণ্ড হলো সচিন কোনো মুখ খোলেননি। আমি এক্ষেত্রে বলবো যে দেখুন, এটা একটা লোকের ব্যক্তিগত চয়েস, সে কখন কোন ঘটনায় রিয়াক্ট করবে তাকে সবসময় ওইভাবে বলাও যায় না, যে তুমি অমুক ঘটনায় রিয়াক্ট করবি না, সেটা প্রেডিক্ট করা যায় না, আগে থেকে বলাও যায় না। বাট এই ম্যাচ ফিক্সিং কাণ্ডেই সচিন একটা কাণ্ড করেছিলেন, তখনকার মানে প্রবল ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে ভারতীয় ক্রিকেট জর্জরিত, আজহারউদ্দিনের ওপর কোপ পড়েছে, ভারতীয় জনতা ভারতীয় ক্রিকেটের ওপর বিশ্বাস রাখতে পারছে না। সেই সময় ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিলেন এক বাঁহাতি, জেদি, একরোখা বাঙালি, যার নাম সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি। তিনি ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিলেন, আর তার আন্ডারে কারা কারা উঠে এলেন, জাহির খান, আশিস নেহরা, হরভজন সিং, যুবরাজ সিং, এরা সমস্ত, বীরেন্দ্র সেহবাগ, এরা সমস্ত এই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা সৌরভের আন্ডারে উঠে এলেন। সৌরভের নিজের টিম ভুবন, মানে টিম ইন্ডিয়া তৈরি হলো, অ্যান্ড দে মেড হিস্ট্রি অ্যান্ড ডিড আ লট অফ থিংস। বাট সেইখানে যখন এই ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি চলছিল, তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, রিমেম্বার দিস, যখন ম্যাচ ফিক্সিং চলছিল তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট
সচিনকে সর্বোচ্চ আয়করদাতার সার্টিফিকেট দেয়। দিস ওয়াজ ডিউরিং দ্য ম্যাচ ফিক্সিং পিরিয়ড। ওই সময়টায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সচিনকে সর্বোচ্চ আয়করদাতার সার্টিফিকেট দেয়। বোধহয় সচিন নীরবে এটা বলতে চেয়েছিলেন যে যারা ক্রিকেট খেলে তারা সবাই অসৎ হয় না, কেউ কেউ অসৎ হয়। যারা ক্রিকেট খেলে তারা সবাই অসৎ হয় না, কেউ কেউ অসৎ হয়। তো এরকম প্রচুর কাহিনী আছে এবং সত্যি ঘটনা এগুলো, একটাও তো বানিয়ে বলা নয়। এই সমস্ত ঘটনায় আমি বড়িয়া মজুমদারের মুখে শুনেছি, সংবাদ প্রতিদিনের জয়েন্ট এডিটর এবং বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যের মুখে শুনেছি। দুজনকেই আমার অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন এই ঘটনাগুলো আমার সঙ্গে শেয়ার করার জন্য। দুজনেই সচিনের অন্তরঙ্গ বন্ধু, তাদের মুখ থেকেই আমার ঘটনাগুলো শোনা, প্লাস সচিনের অটোবায়োগ্রাফি পড়েও কিছু কিছু জেনেছি। লেটস এন্ড উইথ আ লাভলি ইনসিডেন্ট। সচিনের সঙ্গে তার স্ত্রীর আলাপ কীভাবে, বলে দিই এটা ছিল লাভ ম্যারেজ। এবং সচিনের ওইরকম মধ্যবিত্ত রক্ষণশীল মারাঠি পরিবারে কেউ ভাবেনি সচিন প্রথা ভেঙে লাভ ম্যারেজ করবেন। তো অঞ্জলির সঙ্গে সচিনের প্রথম আলাপ খুব মজার ছলে আর কি। এক্ষেত্রে একটা কথা বলি, অঞ্জলির ফ্যামিলি কিন্তু প্রচণ্ড বিত্তশালী। বাবা ব্রিজ ক্যান্ডি, মানে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি রাস্তায় অঞ্জলির ফ্যামিলির বিলাসবহুল হাসপাতাল রয়েছে এবং অঞ্জলি প্রচণ্ড ধনৈশ্বর্য মানুষ। পেডিয়াট্রিক্সে গোল্ড মেডেলিস্ট অঞ্জলি তেন্ডুলকর, রিমেম্বার দিস, অঞ্জলি ইজ এ কোয়ালিফাইড ডক্টর, পেডিয়াট্রিক্সে গোল্ড মেডেলিস্ট। তো শুধু ভাবেই নি যে ওই রকম মানে মানে ধন সম্পদশালী একটা পরিবার থেকে এসে সচিন এরকম একটা রক্ষণশীল মধ্যবিত্ত মারাঠি পরিবারে মানিয়ে নিতে পারবেন। তো অ্যান্ড দ্যাট ইজ গৌতমদা যে বই লিখেছিলেন সাচ সচিনকে নিয়ে, সেখানে একটা চ্যাপ্টার আছে A+A² এ ফর অজিত, এ ফর অঞ্জলি। এই দুজন না থাকলেই সচিনের সচিন হওয়া হয় না। তো যাই হোক, গোয়িং ব্যাক টু দ্য ইনসিডেন্ট। তো একদিন সচিন একটা ট্যুর সেরে ফিরেছেন, এয়ারপোর্টে কনভেয়ার বেল্টে নিজের লাগেজ কালেক্ট করছেন দাদা অজিতের সঙ্গে। হঠাৎ করে ওপর থেকে তিনি একটি নারী কণ্ঠের ডাক শুনতে পান, ও সো কিউট, ও সো কিউট। তো সচিন প্রচণ্ড লজ্জা পেয়ে যান, কারণ সচিনের পত্রপত্রিকা তখন অলরেডি বেশ কিছু ছবি বেরিয়েছে, ইন্ডিয়ার হয়ে তিনি বেশ কিছু কীর্তি রেখেছেন। সবাই মোটামুটি ঝাঁকড়া চুলের অসম্ভব জিনিয়াস এই কিশোরটির সঙ্গে পরিচিত হয়েছে, অসম্ভব ট্যালেন্টেড। তখনও যে সচিন জিনিয়াস সেটা বোঝা যায়নি। মানে ওপর থেকে একটা চিৎকার শুনতে পান, ও সো কিউট, ও সো কিউট। তো মানে সচিন ভীষণ লজ্জা পেয়ে যান, একে তো দাদার সঙ্গে আছেন, তারপর সচিন একবার আর চোখে ওপরে তাকিয়ে দেখেন একজন প্রচণ্ড সুন্দরী মহিলা তার এক বন্ধুকে সচিনের দিকেই দেখাচ্ছে, না চিৎকার করে করে ওপর থেকে বলছেন, ও সো কিউট, ও সো কিউট। তো সচিন ভীষণ লজ্জা পেয়ে সেদিনকার মতন মানে কনভেয়ার বেল্ট থেকে কোনো মতে মানে ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থায় লাগেজ তুলে দাদার সঙ্গে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান। অঞ্জলির সঙ্গে তার যে বন্ধু ছিল মুফাসসাল লাকড়াওয়ালা, ইফ আই এম নট মিস্টেকেন, তিনিও একজন ডাক্তার। তো অঞ্জলি তাকে বলে কয়ে সচিনের নাম্বার জোগাড় করেন। তো তিনি জানতেন যে ওই ভদ্রলোক সচিন তেন্ডুলকর। মোবাইল নেই, ল্যান্ডলাইন। সচিন কোনো দিন বাড়িতে ফোন তুলতো না। এমনই কোইন্সিডেন্স, এই যে বলে না প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কবিগুরু ঠিক লিখেছিলেন, এমন কোইন্সিডেন্স সেদিনই সচিন বাড়িতে ছিল, সেদিনই সচিন ফোনটা রিসিভ করলো। তো ফোনে অঞ্জলি বলেন যে আমার নাম অঞ্জলি, বলে নিজের পরিচয় দিয়ে বলেন, আই এম সো সরি, আমি সেদিন এয়ারপোর্ট থেকে না সামলাতে পেরে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, হেন্স আই সেড ও সো কিউট, ও সো কিউট। তখন সচিনও খুব লাজুক হয়ে ফোনের ওপান্ত থেকে বলে, ইয়েস ইয়েস আই স ইউ। তো অঞ্জলি পরে একটা ইন্টারভিউতে বলেন, আমি ভাবলাম নির্ঘাত ঢপ মারছে, ও তো আমাকে চোখ তুলে দেখেইনি, কী করে দেখলো? সচিন অঞ্জলি ফোনের ওপ্রান্ত থেকে জিজ্ঞেস করেন, তাই নাকি, তুমি আমাকে দেখেছো, বলো তো আমি কী পড়েছিলাম? সচিন ঠিক তেমনি সলজ্জভাবে ফোনে ওই আধো আধো গলায় উত্তর দেন, ইউ আর ওয়ারিং অ্যান অরেঞ্জ কুর্তা অ্যান্ড আ ব্লু জিন্স, আই স ইউ ওয়ান্স। তো এই হচ্ছে শুরু। তারপরে দুজনের দেখা সাক্ষাৎ হয়। তো শুরুটা অনেকটা সিনেমা স্ক্রিন প্লের মতন আর কি, এটা ছবির চিত্রনাট্যের মতো। তারপরে দুজনের দেখা সাক্ষাৎ হয়, দুজনের প্রেম হয়। সচিনের খুব ভয় ছিল দাদা কীভাবে রিয়াক্ট করবেন, কারণ সচিনের প্রথম মানে ফ্যামিলি অ্যাপ্রুভালের প্রথম স্টেজ ছিল অজিত তেন্ডুলকর। অজিত ওয়াজ ভেরি হ্যাপি অন মিটিং অঞ্জলি, অ্যান্ড অঞ্জলির সঙ্গে তারপরে পরিবারের আলাপ হয়, অ্যান্ড তো দেন দে লিভড হ্যাপিলি এভার আফটার। বাট এখন ভাবতে সত্যি অবাক লাগে যে অঞ্জলি তেন্ডুলকর ওই রকম বিলাসবহুল জীবন ছেড়ে কীভাবে এই শান্তশিষ্ট মারাঠি পরিবারটির বাড়িতে মানিয়ে নিয়েছিলেন। আর অঞ্জলির একটা কুসংস্কার রয়েছে, সেটা এখনও ছিল, সেটা হচ্ছে যে অঞ্জলি সচিন ব্যাট করার সময় একটা জায়গা ছেড়ে ওঠেন না, মোবাইল অফ রাখেন, কারো ফোন রিসিভ করেন না, এবং একটা জায়গাতেই বসে থাকেন। সচিন শুরু থেকে আউট না হওয়া পর্যন্ত অঞ্জলিও একটা জায়গা ছেড়ে ওঠেন না। এরকম প্রচুর গল্প আছে, এটা চাইলে একটা সচিন পার্ট 2ও করা যায়। বাট আজকে বার্থডে সচিন রমেশ তেন্ডুলকর, উইশিং হিম আ ভেরি হ্যাপি 47th বার্থডে। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের আরও আনন্দ দিন। শুধু ক্রিকেট নেই বলেই যে আপনি আনন্দ দিতে পারবেন না তার কোনো মানে নেই। ইউ হ্যাভ আ লট অফ ডিউটিস। এখনও প্রচুর কনভেনশনস আছে স্পোর্টস নিয়ে, এখনও প্রচুর স্টিরিওটাইপস আছে স্পোর্টস নিয়ে।
সেগুলো আশা করবো আপনি একে একে ব্রেক করছেন। সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকর এখন রীতিমতো ক্রিকেট খেলে, তো তাকে বাবার সঙ্গে প্লিজ তুলনা করবেন না, মেজার হিম বাই হিজ ওন স্ট্যান্ডার্ডস। দেখি লোকজন কি লিখছেন, প্রচুর লোকে লিখছেন, কটা কমেন্টস নিয়ে শেষ করবো। যারা সচিন তেন্ডুলকর নিয়ে জানি সচিন তেন্ডুলকর নিয়ে কথা হচ্ছে, রিকোয়েস্ট সামথিং, আরে দূর বাবা। তানিয়া মণ্ডল, অ্যাজ ইট ইজ সেড দে ডোন্ট মেক লাইক হিম এনি মোর, ক্যান ইউ প্লিজ কন্টিনিউ বিট মোর। আমি কন্টিনিউ করতে পারি এক রাত, বাট আমারও কাজ আছে। ও সো কিউট সবাই লিখছে, বেশ ভালো লাগছে টপিকটা নিয়ে শুনতে। আজকের দিনে অসাধারণ টপিকে কথা হচ্ছে। সচিন বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ, ভেরি এক্সাইটিং। তানিয়া মণ্ডল একটা কথাই লিখছেন, সানডে সাসপেন্সে কাকাবাবু কবে হবে, আপনাকে আমি ব্লক করে দেবো এবার। এখন আমাদের চলুক ভাই, এখন আমাদের অনেক সময় খুব ভালো লাগছে। আচ্ছা, এয়ারপোর্টে সচিন বলে অঞ্জলি চিৎকার। 106 পাকিস্তানের সাথে চেন্নাই টেস্টে কোমরে ব্যথা নিয়ে সাকলেন মুশতাককে সুইপ মারা। সচিন অনেকেই লিখছেন। তানিয়া মণ্ডল একটাই কমেন্ট কপি পেস্ট করছেন, বাট সচিনকে নিয়ে প্রচুর একটা গল্প আছে, দেখি নেক্সট উইকে যদি পার্ট 2 করা যায়। টিল দেন টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলভস। প্লিজ লকডাউন মেনে চলুন, বাড়ির বাইরে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, মাস্ক ব্যবহার করুন, ঘন্টায় সাবান দিয়ে হাত ধুন, স্টে হোম, স্টে সেফ।